গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে টপিকটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস এবং পেডিগ্রি চার্ট অ্যানালিসিসের এটাই হচ্ছে লাস্ট পার্ট 6। তো তাতে যেটা দেওয়া আছে মানে যে টপিকটা সেটা হচ্ছে প্রিপারেশন অ্যান্ড অ্যানালিসিস অফ জেনেটিক ট্রেট কালার ব্লাইন্ডনেস। এখন কালার ব্লাইন্ডনেস ব্যাপারটা বর্ণান্ধতা যে জিনিসটা আর কি, সেটা তোমরা সবাই জানো যে বর্ণ দেখতে পায় না। কোন বর্ণ দেখতে পায় না? জেনারেলি তোমরা পড়েওছো, ক্লাস 10-এই আছে এটা, তারপরে 11-12 তো রয়েছে জেনেটিক্স পার্টে। মেনলি যেটা দেখতে পায় না সেটা হচ্ছে লাল, সবুজ এবং নীল। কিন্তু শুধুমাত্র যে লাল দেখতে পাচ্ছে না, বাকিগুলো দেখতে পাচ্ছে তা নয় কিন্তু। লাল সবুজ একসঙ্গে দেখতে পায় না, নীল হলুদ একসঙ্গে দেখতে পায় না, মানে একটু ঝামেলা করে। ঠিক আছে? তো এটা কেন হয়? কালার ব্লাইন্ডনেস ব্যাপারটা কি, তার জিন কি, সেটা কিভাবে একটা বংশ তালিকার মধ্যে বা বংশগতিতে জেনেটিক্সে কিভাবে সেটা রিফ্লেক্টেড হয়, সেই জিনিসটা সংক্রান্তই আজকের ভিডিও। তো চলো তোমাদের আমি আজকে কালার ব্লাইন্ডনেস সম্বন্ধে বলি এবং তার পেডিগ্রি চার্টগুলো অ্যানালিসিস করি। তবে হ্যাঁ, ডিসক্লেমার যেটা দেওয়ার সেটা একটু দিয়ে রাখি। এই সংক্রান্ততে যে বিভিন্ন ছবি এবং চার্ট বা ক্রস ইউজ করা হয়েছে সেগুলোকে ইন্টারনেটে বিভিন্ন সাইট বা বই থেকে আমাকে ছবি তুলে করতে হয়েছে, কারণ খুব সত্যি কথা বলতে অত চার্ট বা ক্রস ওইভাবে কম্পিউটারে করে তারপরে জিনিসটাকে কম্পোজ করা, সেই টাইমটাও আমার ছিল না। আর স্কুল তো খোলা, আর অত ছবিও নিজে হাতে এঁকে করা সম্ভব না, যে কারণে আমাকে ডাউনলোড করতে হয়েছে, ছবি তুলতে হয়েছে। আই এম সরি ফর দ্যাট। এটা আমি ডিসক্লেমারটা দিয়ে রাখলাম। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকে জেনেটিক ট্রেটটা কালার ব্লাইন্ডনেসের সেটা দেখে নিই। এবারে আজকে তোমাদের আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বর্ণান্ধতা বিষয়ক জিনগত বৈশিষ্ট্যের পেডিগ্রি অধ্যয়ন বা কালার ব্লাইন্ডনেসের যে জেনেটিক ট্রেটটা আছে তার পেডিগ্রি অ্যানালিসিস। যদিও এইখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, এটা এট হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি কোনোভাবে বাটন টিপে গিয়ে ট্রেটের ওই বানানটা ওটা ডিলিট হয়ে গেছে। একটু নিজেদের মতো করে মাফ করে দিও, আর কি বলবো। যাই হোক, তো কালার ব্লাইন্ডনেসের আজকে পেডিগ্রি অধ্যয়ন। তবে এইটাই হচ্ছে পেডিগ্রি অ্যানালিসিস, এই যে সিরিজটা চলছে তার লাস্ট পার্ট। ওকে, এটাই তোমাদের লাস্ট আছে সিলেবাসে। আমার বাকি যে আর 5টা ভিডিও, তার যে লিংক এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তবে আমি বিশেষভাবে তোমাদের আবার অনুরোধ করব যে ফার্স্ট পার্টের ভিডিওটা দেখতে, তার কারণ ওইটাতেই সমস্ত জিনিসটা ভালো করে বোঝানো আছে যে তোমাদের এইটা অ্যাকচুয়ালি কেন বলছি। তোমাদের এই জিনিসটা কিন্তু দেবে কম্পিটিটিভ এক্সামে বা তোমাদের যে বোর্ডের এক্সাম তাতেও দেবে। কোনো একটা পেডিগ্রি চার্ট দিয়ে বলে দেবে এটা কি ধরনের পেডিগ্রি শো করছে, অটোজোমাল না সেক্স লিঙ্কড, নাকি সেই অটোজোমাল ডোমিনেন্ট বা রিসেসিভ, না সেক্স লিঙ্কড ডোমিনেন্ট বা রিসেসিভ। তো এইরকম একটা কোশ্চেন কিন্তু তোমাদের পড়বে। তো ফার্স্ট পার্টটা যদি তোমরা বুঝতে না পারো, যতগুলো এরকম পেডিগ্রি অ্যানালিসিস আমি করাবো, তোমরা কিছুই কিন্তু ধরতে পারবে না কি হচ্ছে এবং কেন হচ্ছে। ওকে, তো আমি বারবার বলবো ফার্স্ট পার্টের ভিডিওটা যারা স্কিপ করে গেছো তারা অবশ্যই দেখো এবং ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। বাকি যে 4টে ভিডিও তারপরে তোমাদের সিলেবাস অনুযায়ী ছিল, একটা হচ্ছে রোলিং টাং, উইডোজ পিগ, তারপরে ব্লাড গ্রুপ। ওকে, তো এই সমস্ত ভিডিওগুলোর লিঙ্কগুলো তলায় দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওটার শেষেও এই যে পাতাগুলো থেকে আমি তোমাদের বলছি এর পুরো স্লাইড শো মতো করে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারবে আবার পজ এবং জুম করে। তো বর্ণান্ধতা বিষয়ক জিনগত বৈশিষ্ট্যের পেডিগ্রি অধ্যয়ন ব্যাপারটা এবার শুরু করা যাক। তোমাদের প্রথমেই আমি কিছু ছবি দেখাই। ছবিগুলো ভালো করে দেখো তো, এই ছবিগুলোকে ঠিকঠাক বুঝতে পারছো কিনা। গোলটার মধ্যে দুটো কালার মিলিয়ে করা আছে এবং তার মধ্যে হয়তো কিছু সংখ্যা লেখা আছে বা কোনো ছবি দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ কিনা। দরকার হলে ভিডিওটাকে পজ করো, ছবিটাকে জুম করো, করে নিয়ে তোমরা
দেখে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার এইটাই লেখা ছিল, কারণ এটাই কালার ব্লাইন্ডের টেস্ট করে। তো এইটাই হচ্ছে সেই কালার ব্লাইন্ড চার্ট, যেটা দেখিয়ে বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায়, বিশেষত যারা রেলের ড্রাইভার হয় বা সেনাবাহিনীর যে যখন পরীক্ষা হয় তাদের কালার ব্লাইন্ড টেস্ট করা হয়। কালার ব্লাইন্ড থাকলে কিন্তু তাকে এই চাকরিতে তাকে নেওয়া হবে না। ওকে, তো এই কালার ব্লাইন্ডনেস ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি আমাদের যে মানব চক্ষু বা মানুষের যে চোখ, সেটা অন্যান্য প্রাণীদের থেকে একদম আলাদা প্রকৃতির। কারণ আমরা চোখের সাহায্যে শুধু সাদা কালো নয়, আমরা তার পাশাপাশি বিভিন্ন বর্ণ বা কালার আলাদা করে চিনতে আর বুঝতে পারি, একমাত্র অবলোহিত বা ইনফ্রারেড আর অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট বর্ণটা বাদ দিয়ে। এই বর্ণ চিনতে যে পারি তার জন্য দায়ী হচ্ছে আমাদের রেটিনাতে অবস্থিত কোন কোষ বা কোন সেল। এখন মানব চক্ষুর যে রেটিনা, সেখানে প্রধানত 3 ধরনের কোন কোষ দেখতে পাওয়া যায়। এরিথ্রোলেভ, যেটা দীর্ঘ তরঙ্গযুক্ত মানে লং ওয়েভলেংথ যুক্ত লাল বর্ণের মানে আলোতে উদ্দীপিত হয় এবং ফটোপসিন যেটা কেমিক্যালটা সেটাকে নিঃসরণ করে। ক্লোরোলেভ, যেটা সবুজ বর্ণের আলোকে চিনতে সাহায্য করে। আর সায়ানোলেভ, যেটা নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বা শর্ট ওয়েভলেংথ যুক্ত নীল বর্ণের আলোতে উদ্দীপিত হয় এবং ফটোপসিন নিঃসরণ করে এবং ওই বর্ণটা আমাদের চিনতে সাহায্য করে। তোমরা হয়তো জানো যে লাল, সবুজ এবং নীল এই তিনটে হচ্ছে প্রাইমারি কালার বা প্রাথমিক বর্ণ। কেননা এই তিনটে কালারই, যাদের আঁকা সম্বন্ধে একটু সেন্স আছে তারা জানো, এই তিনটে কালারকে যদি ডিফারেন্ট অনুপাতে আমি মেশাই না, তাহলে আমরা যত রকম কালার দেখতে পাই সেই কালারগুলো আমাদের আসবে ডিফারেন্ট প্রপোর্শনে যদি আমি এটাকে মেশাই। এখন আমাদের রেটিনাতে যে তিনটে কোন কোষ থেকে নির্গত রঞ্জক পদার্থ, অর্থাৎ রঞ্জক পদার্থ বলতে ওই ফটোপসিন, এটা থাকে আমাদের এক্স ক্রোমোজোম আর অটোজোম। তার মধ্যে এক্স ক্রোমোজোমে কোনটা থাকছে না, লাল আর সবুজ, যেটা মানে এরিথ্রোলেভ আর ক্লোরোলেভ, এই দুটোকে, এর থেকে যে ফটোপসিনটা নির্গত হবে সেটাকে কন্ট্রোল করে এক্স ক্রোমোজোম। আর নীল যেটা আছে, নীল বর্ণটা মানে সায়ানোলেভ, সেইটাকে নিয়ন্ত্রণ করে আমাদের অটোজোম। এখন এই যে জিনগুলো আছে, এখানে যদি কোনো রকম মিউটেশন ঘটে যায় বা পরিবৃত্তি ঘটে যায়, তাহলে আমাদের বর্ণ চিনতে অসুবিধে হবে। এবং যে ধরনের জিনের পরিবৃত্তি ঘটে যাবে সেই ধরনের জিনের কিন্তু সেই কালারটা আমাদের তখন দেখতে অসুবিধা হবে। তার ভিত্তিতে বর্ণান্ধতা কিন্তু 3 প্রকারের। একটা হচ্ছে প্রোটোনোপিয়া, যেটা লাল বর্ণ চিনতে মানে অসুবিধে হয়। ডিউটারোনোপিয়া, সবুজ বর্ণকে চিনতে অক্ষম। এবং ট্রাইটানোপিয়া, যেটা হচ্ছে নীল বর্ণকে চিনতে অক্ষম। লাল ও সবুজ বর্ণ চেনার জন্য যে দায়ী কোন কোষটা, তার থেকে নির্গত ফটোপসিন যে নির্গত হয় যেটা বললাম, সেটা এক্স ক্রোমোজোমটা তাকে কন্ট্রোল করে এবং এটা থাকে এক্স ক্রোমোজোমের দীর্ঘ বাহুতে। এক প্রসঙ্গত উল্লেখযোগ্য একটা জিনিস বলে রাখি, এক্স ক্রোমোজোমটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এর যে শর্ট আর্ম থাকে ওপরের, যেটা শর্ট আর্ম ক্ষুদ্র বাহু, তাকে বলা হয়, তাকে ডিনোট করা হয় স্মল পি দিয়ে। আর যে লং আর্মটা, তলার যে দীর্ঘ বাহুটা, যেহেতু সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, তাকে ডিনোট করা হয় স্মল কিউ দিয়ে। এই লাল এবং সবুজ এই দুটো কালারকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ এরিথ্রোলেভ এবং ক্লোরোলেভ, এই দুটো কালার মানে কোন সেল এবং তার থেকে নির্গত ফটোপসিন, এটা কিরাম মানে কতটা কি বেরোচ্ছে না বেরোচ্ছে, এই টোটাল ব্যাপারটাকে কন্ট্রোল করে হচ্ছে এক্স ক্রোমোজোম। হোয়ারাস ব্লুটাকে কন্ট্রোল করে হচ্ছে অটোজোম, যেটা থাকে 7 নম্বর ক্রোমোজোমে, সেটাও সাবমেটাসেন্ট্রিক, তার কিউ আর্মে। তাহলে লাল সবুজ হচ্ছে এক্স ক্রোমোজোমের কিউ আর্মে, আর নীলটা হচ্ছে 7 নম্বর ক্রোমোজোমের কিউ আর্মে। ঠিক আছে? তো এইখান থেকে জিন মিউটেশন যদি কোনো কারণে এই সমস্ত জিনগুলোতে হয়ে যায়, তাহলে তখন যে কোন সেলগুলো থেকে, অর্থাৎ ওই এরিথ্রোলেভ, ক্লোরোলেভ বা সায়ানোলেভ, এদের থেকে নির্গত যে প্রোটিনটা হবে ফটোপসিন প্রোটিন, তার যদি কোনো তারতম্য হয় বা অনুপস্থিতি হয়, অ্যাবসেন্স, সেই ক্ষেত্রে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বা ওয়েভলেংথের আলো বুঝতে পারবে না সে। ফলে সেই ব্যক্তি সেই পার্টিকুলার বর্ণের প্রতি কিন্তু বর্ণান্ধ হবে বা কালার ব্লাইন্ড হবে।
এখন আমরা বললাম বটে যে প্রোটোনোপিয়া মানে লাল বর্ণ চিনতে অক্ষম, ডিউটেরোনোপিয়া মানে হচ্ছে সবুজ বর্ণ চিনতে অক্ষম। এই যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম লাল বর্ণান্ধ, সবুজ বর্ণান্ধ বা নীল বর্ণান্ধ, এই ব্যাপারটাকে এইভাবে বলাটা কিন্তু ঠিক নয়। জেনারেলি তখন যেটা বলতে হবে লাল সবুজ বর্ণান্ধ, এটা কিন্তু বলাটা বেটার, বা নীল হলুদ বর্ণান্ধ। এখন বলবে স্যার এরাম কেন? তার কারণটা হচ্ছে লাল ও সবুজ বর্ণের যে ব্যান্ড স্পেকট্রাম, ঠিক আছে, আমাদের তো ভিপজিওর আছে, তাদের যে ভিপজিওরের যে ব্যান্ড, বিভিন্ন আলোর যে ব্যান্ড স্পেকট্রাম গুলো থাকে, লাল আর সবুজ বর্ণের ব্যান্ড স্পেকট্রামের মধ্যে আলাদা করে পার্থক্য করা খুব কঠিন হয়ে পড়ে। কারণ তোমরা যারা আঁকো, যাদের রং সম্বন্ধে একটু ধারণা আছে, তোমরা তারা জানো যে যখন আমরা কমলা মানে অরেঞ্জ কালার দিই বা খয়েরি ব্রাউন কালার ইউজ করি, যারা জল রং দিয়ে আঁকো, দুটো তিনটা কালারকে মিক্স করি, বা এরকম অনেক কালার আছে যে দুটো তিনটা কালারকে মিক্স করলে সেই কালারটা আসে। তো এই যে ব্যান্ড স্পেকট্রাম গুলো যখন ওভারল্যাপ করে না, তখনই এই ডিফারেন্ট কালারের সৃষ্টি হয়। তো লাল আর সবুজের মধ্যে ব্যান্ড স্পেকট্রামের মধ্যে এত ন্যারো গ্যাপ যে আলাদা করে দুটোকে আলাদা করা যাবে না, ঠিক আছে, যে এইটা আলাদা করে পার্থক্য করা সম্ভব হয়ে উঠবে না। ব্যাপারটা নীল এবং হলুদ এর ক্ষেত্রেও জিনিসটা একই ব্যাপার ঘটে। ওকে, যার জন্যে বলা হয় লাল সবুজ বর্ণান্ধতা বা রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, অর নীল হলুদ বর্ণান্ধতা বা ব্লু ইয়েলো কালার ব্লাইন্ডনেস। ওকে, তাই শুধুমাত্র প্রোটানোম্যালি অর্থাৎ রেড ব্লাইন্ডনেস বা ডিউটেরানোম্যালি অর্থাৎ গ্রিন ব্লাইন্ডনেস বলাটা ঠিক হবে না। এখানে একটা জিনিস জানিয়ে রাখা ভালো, লাল সবুজ বর্ণান্ধতা এই ব্যাপারটাকে ডাল্টনস ডিজিজও বলে। কারণ প্রখ্যাত বিজ্ঞানী জন ডাল্টনের এই লাল সবুজ বর্ণান্ধতা ছিল, এবং তার আগেও হয়তো অনেকে ছিল, কিন্তু সায়েন্টিফিক্যালি নোটেড হয়েছে লেট 18th সেঞ্চুরিতে, সায়েন্টিফিক্যালি নোটেড হয়েছে ফার্স্ট ওনার ক্ষেত্রে, সেই জন্য নামটা তার থেকে এসছে ডাল্টন ডিজিজ। তো এবার চলো আমরা এই পেডিগ্রি চার্ট কালার ব্লাইন্ডনেসের তার তো দেখবই, তার আগে কিছু ক্রস দেখিয়ে নি, যে তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে সুবিধে হবে যে কেন এরাম হলো। জেনেটিক ক্রস কিছু আগে দেখে নেওয়া যাক, তারপরে আমরা মানে পেডিগ্রি অ্যানালিসিসে আসবো। এইখানে দেখো দুটো ক্রস দেখানো হয়েছে, তাদের দেখানো হয়েছে এটা হচ্ছে চিত্র 1 আর এটা হচ্ছে চিত্র 1A, মানে এইটা হচ্ছে অ্যানালিসিস, আর এটা হচ্ছে চিত্র 2 আর এটা হচ্ছে চিত্র 2A, এটার অ্যানালিসিস হচ্ছে এইটা। এবারে অ্যানালিসিস গুলো কি করেছে খুব ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে যখনই আমরা এইখানে এটা করি না, এই অ্যাকচুয়ালি আগে বলে রাখি তোমাদের, পরে তো পেডিগ্রি অ্যানালিসিস করলে আরো ব্যাপারটা বুঝবে। এই বর্ণান্ধতা বিষয়টা হচ্ছে এখানে লাল সবুজ বর্ণান্ধতা বিষয়টা দেখিয়েছে, যেটা হচ্ছে সেক্স লিঙ্ক, এবং এইটাকে ডিনোট করা হয় এক্স এর মাথায়, মানে যদি জিনটাকে আমি করি তাহলে লিখবো কিভাবে, এক্স এর মাথায় সি, অর্থাৎ এইভাবে দেখাচ্ছি, খেয়াল করে দেখো, এক্স এর মাথায় যদি সি প্লাস থাকে তাহলে এটা হচ্ছে স্বাভাবিক জিন, আর মিউটেটেড জিন হলে হবে এক্স এর মাথায় শুধু সি। অ্যাকচুয়ালি জিনটা যদি স্বাভাবিক হয় তাহলে একে ক্যাপিটাল সি লেখার নিয়ম, কিন্তু আমরা যখন হাতে লিখতে যাব তখন ক্যাপিটাল সি আর স্মল সি সব একই রকম দেখাবে, যার জন্য সি এর পাশে প্লাস দিয়ে দেওয়া হয় যাতে এটা স্বাভাবিক জিন সেটা বোঝা যায়। এবারে এর ভিত্তিতে এই কি ধরনের জিন আছে তার ভিত্তিতে কিন্তু মহিলা হচ্ছে 3 রকম। একটা হচ্ছে স্বাভাবিক, যদি মহিলা হয় তাহলে দুটো এক্স, দুটোই সি প্লাস। স্বাভাবিক কিন্তু বাহক মহিলা, অর্থাৎ এর নিজে বর্ণান্ধ নয় কিন্তু এই জিনটাকে ক্যারি করছে, সেক্ষেত্রে দুটো এক্স এর মধ্যে একটার মাথায় সি প্লাস একটার মাথায় সি। আর যদি আক্রান্ত হয় অর্থাৎ নিজেই বর্ণান্ধ তাহলে হবে এক্সি এক্সি। whereas পুরুষ কিন্তু দুরকমই হবে, ওয়াই ক্রোমোজোমে এই বর্ণান্ধ মানে বর্ণকে চিনতে পারার যে ব্যাপারটা, যে জিনটা, সেটা থাকেই না। সুতরাং বর্ণান্ধ হলে
ওয়াই ক্রোমোজোম তাকে বাধা দিতে পারবে না। যেটা অটোজোমের ক্ষেত্রে প্রকট বা প্রচ্ছন্ন হলে যেটা হয় যে প্রকট একটাতে মানে প্রচ্ছন্ন জিন, তো প্রকট জিনটা তাকে বাধা দিল, এফেক্টেড সহজে হতে দেবে না। এর ক্ষেত্রে কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেই গন্ডগোলটা থেকেই যাবে। ও আইদার স্বাভাবিক হবে এক্সি প্লাস, আর ওয়াই তো কিছু থাকে না বললাম, অর আক্রান্ত হবে এক্সি ওয়াই। ঠিক আছে, তো এইভাবে থাকছে। এবার চলো জেনেটিক ক্রস গুলোকে আমি দেখে নিই। তো যেটা বলছিলাম যে দুটো চিত্র আছে, চিত্র 1 আর চিত্র 1 এ। 1 এটা হচ্ছে 1 এর পার্ট। ঠিক আছে, মানে এখানে আছে F1 জন্ম অব্দি পি থেকে F1 জেনারেশন, আর এখানে F1 জেনারেশন থেকে F2 জেনারেশন। আর চিত্র 2 আর চিত্র 2 এটা হচ্ছে তার কন্টিনিউয়েশন, এখানেও পি জেনারেশন থেকে প্যান্ডেল জেনারেশন থেকে F1 জেনারেশন ফার্স্ট ফিলিয়াল জেনারেশন অব্দি আছে, আর এখানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন থেকে F2 বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন অব্দি দেখিয়েছে, দ্বিতীয় জেনারেশন পর্যন্ত। তো এখানে ব্যাপারটা দেখো, এক্স ক্রোমোজোমে দুটোতেই প্লাস প্লাস করেছে। যাদের তোমাদের বুঝতে অসুবিধা হবে ভিডিওটাকে একটু পজ করে একটু জুম করে দেখে নেবে, তাহলে তোমাদের এইটা দেখতে সুবিধা হবে। কারণ একটা পাতার মধ্যে ধরা হয়েছে তো ভিডিওতে হয়তো পুরোটা আসবে না অতটা ভালোভাবে, মানে লেখাটা হয়তো বুঝতে পারছো না। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমে দুটোই প্লাস প্লাস আছে, অর্থাৎ স্বাভাবিক মহিলা। ওয়ারাস দেখো পুরুষটা হচ্ছে বর্ণান্ধ, তার কারণটা হচ্ছে এখানে দেখো এখানে লাল করে দিয়েছে, অর্থাৎ এখানে এক্সি, এই যে দেখছো সি। ওকে, ওয়াইতে তো কিছু থাকেই না বললাম, এবং ওয়াই ক্রোমোজোমটাকে ডিনোট করা হয় একটা লং আর্মে করে, এখানে একটা ছোট্ট করে এরকম করে দেখিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এর থেকে যেটা গ্যামেট হবে সেটা সবকটাই এক্সি প্লাস, আর এখান থেকে দু ধরনের গ্যামেট বেরোবে, এক্সি আর ওয়াই। এবার এদের মধ্যে যদি ক্রস হয় তাহলে ফার্স্ট জেনারেশনে যেটা হবে সেটা হচ্ছে স্বাভাবিক বাহক কন্যা, অর্থাৎ ক্যারিয়ার ফিমেল চাইল্ড, এক্সি প্লাস এক্সি, আর স্বাভাবিক পুত্র, কেননা যেহেতু মহিলার কোনো মানে অস্বাভাবিক জিন ছিল না, এফেক্টেড জিন ছিল না, সেহেতু স্বাভাবিক পুত্র হবে। ওকে, এক্সি প্লাস ওয়াই। এবারে এর সঙ্গে যদি ধরো F1 জেনারেশনের যে কন্যা হয়েছে তার সঙ্গে যদি একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হয়, ঠিক আছে, মেয়েদের তো বিয়ে হয়, স্বাভাবিক পুরুষের সঙ্গে বিয়ে হলো, তখন কি হবে? এ তো ক্যারিয়ার, এর ক্ষেত্রে দুটো গ্যামেট হবে, একটা প্লাস একটা অনলি সি, আর এর ক্ষেত্রে শুধুমাত্র একটা প্লাস, আর ওয়াই তো ওয়াই থেকে গেল। ঠিক আছে, তাহলে এদের মধ্যে যত রকম ক্রস হবে তাতে দেখা যাচ্ছে কন্যা একটা স্বাভাবিক কন্যা হয়েছে, মানে নর্মাল ফিমেল চাইল্ড, নর্মাল মেল চাইল্ড, নর্মাল বাট ক্যারিয়ার ফিমেল চাইল্ড, এবং অ্যাফেক্টেড মেল চাইল্ড। এটা হচ্ছে একটা টাইপ। আবার এই ক্ষেত্রে দেখো দিয়েছে স্বাভাবিক পুরুষ, ঠিক আছে, এর ক্ষেত্রে ছিল বর্ণান্ধ পুরুষ, কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক পুরুষ, আর মহিলাটা হচ্ছে বর্ণান্ধ, অর্থাৎ এক্সি, আর এখানে হচ্ছে এক্সি প্লাস, দুটোই এক্সি আছে এর। তাহলে এর ক্ষেত্রে একটা গ্যামেটই আসবে এক্সি, আর এর ক্ষেত্রে আসবে এক্সি প্লাস আর ওয়াই। এবার তাদের মধ্যে ক্রস করে যেটা আসছে, একটা হচ্ছে স্বাভাবিক কন্যা কিন্তু বাহক ক্যারিয়ার, আর একটা হচ্ছে বর্ণান্ধ পুরুষ, অর্থাৎ অ্যাফেক্টেড মেল চাইল্ড। এবারে এই যে মহিলা হয়েছে কন্যা, তার সঙ্গে একজন বর্ণান্ধ পুরুষের বিবাহ হয়েছে, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? গ্যামেট গুলো আর নিশ্চয়ই তোমাদের বলতে হবে না গ্যামেট গুলো কিরাম করে আসে, আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা দেখো। স্বাভাবিক বাহক কন্যা হয়েছে, মানে স্বাভাবিক বলতে নর্মাল ফিমেল চাইল্ড বাট ক্যারিয়ার, নর্মাল মেল চাইল্ড, নর্মাল বলছি অ্যাফেক্টেড ফিমেল চাইল্ড এবং অ্যাফেক্টেড মেল চাইল্ড। ঠিক আছে, তো এইরকম আমার পুরো ক্রস গুলো করলে এই জিনিসটা আসবে। তো এবারে চলো তোমাদেরকে একটা পেডিগ্রি চার্ট দেখিয়ে নিই, তারপরে তার অ্যানালিসিসটা করি যে কি কেন কিভাবে হচ্ছে। এবারে পেডিগ্রি চার্টটা দেখে নাও। পেডিগ্রি চার্টে দেখো দুটো একই চার্ট, মানে এই চার্টটা এখানে দেখিয়েছে, তার বিশ্লেষণটা এখানে করেছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে টোটাল পেডিগ্রি চার্টে
4 আর 4 8, 8টা সদস্য দেখিয়েছে এবং 3টে জেনারেশন দেখিয়েছে, জেনারেশন 1, জেনারেশন 2 আর জেনারেশন 3। ওকে, তার মধ্যে জেনারেশন 1 এর যে ফাদার আছে পিতা, সে কিন্তু এফেক্টেড, এবং 3টে জেনারেশন মিলিয়ে টোটাল দেখো 3জন পুরুষ বা মেল কিন্তু এফেক্টেড। ওকে, তো এই হিসেবে তোমাদের এখানে মনে হতে পারে যেহেতু শুধু পুরুষগুলো এফেক্টেড দেখাচ্ছে, সেহেতু এটা ওয়াই ক্রোমোজোম ভিত্তিক, হল্যান্ড্রিক জিন দিয়ে আসছে, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি এক্স ক্রোমোজোমাল। কেন বলছি দেখো, এইটাকে ভালো করে খেয়াল করে দেখো, এটা এফেক্টেড বটে, ঠিক আছে, পুরুষটা। তো যেটা বলছিলাম যে এক্সে বর্ণান্ধ জিনটা থাকবে, কালার ব্লাইন্ড জিনটা থাকবে মিউটেটেড, কিন্তু ওয়াই এ কোনো জিন নেই, সেই জন্যই ও এফেক্টেড। ওয়ারাস এই যে মহিলা যে ফিমেল, এ কিন্তু এফেক্টেড হতে, মানে এফেক্টেড তো নয়, সরি, স্বাভাবিক হতেও পারে, স্বাভাবিক মানে একদম নর্মাল, বা ক্যারিয়ারও হতে পারে। তো এইখানে যেটা দেখিয়েছে দেখো, এরা অ্যানালিসিস করেছে, এটা কিন্তু ক্যারিয়ার, সি প্লাস আছে আর সি আছে। ওকে, তো এইখানে এই দুজনের বিবাহের ফলে 3টে যে সন্তান উৎপন্ন হয়েছে, তার মধ্যে একটা পুরুষ বা মানে মেল, সে হয়েছে নর্মাল, আর একটা মেল হয়েছে বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড। আর যে মেয়েটা হয়েছে সে কিন্তু দেখাচ্ছে নর্মাল, কিন্তু এই যে বললাম নর্মাল হলেও সে ক্যারিয়ার হতে পারে, ঠিক আছে। আর তার সঙ্গে আবার এখানে অ্যাকচুয়ালি পেডিগ্রি এর একটা মেন স্টেম ফিগার থাকে, স্টেম ফিগার হচ্ছে এইটা, আর এইটা এসছে বাইরে থেকে, ঠিক আছে। এর সঙ্গে যে পুরুষের মহিলা তো বিবাহ করেছে বাইরের পুরুষ, সে তখন বিবাহের পরে এই ফ্যামিলি ট্রি এর অন্তর্ভুক্ত হয়েছে, বাট তার আগে পর্যন্ত ছিল না। তো এইখানে মহিলার যখন এর সঙ্গে বিবাহ হয়েছে, তখন তার যে দুটো মানে প্রবাবিলিটির ব্যাপার থাকে এখানে, যে ছেলে হবে না মেয়ে হবে, সেটা তো বলা যায় না। তো ছেলে আর মেয়ে যদি দুটোই হয়, তাহলে দেখা যাচ্ছে যে ছেলেটা কিন্তু অ্যাফেক্টেড। এইখানে এটা অটোজোম বাহিত নয়, ওয়াই ক্রোমোজোম নয়, অটোজোম বাহিতও নয়। কেন অটোজোম বাহিত নয়? অটোজোম বাহিত যদি হতো তাহলে প্রত্যেকটা জেনারেশনে, ঠিক আছে, তার এফেক্ট দেখা দিত। যদি ডমিনেন্ট হতো প্রত্যেকটা জেনারেশনেই থাকতো, ছেলে মেয়ে সবার মধ্যেই থাকতো। এখানে দেখো পুরুষের মধ্যে থেকে পুরুষ এসছে কিন্তু মেয়ের মধ্যে আসেনি। ওকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি অটোজোম হতো তাহলে ছেলে এবং মেয়ে এও এফেক্টেড হতো, কেননা পুরুষের যে এক্স ক্রোমোজোম, ঠিক আছে, সেটা কিন্তু এর মধ্যেও যেত। ওয়ারাস দেখো এ যেহেতু নর্মাল কিন্তু ক্যারিয়ার, তাহলে তারও একটা এক্স ক্রোমোজোম যেহেতু গেছে, তাহলে এই ক্রসটা এখানে দেখলে বুঝতে পারবে এর এক্সি প্লাসের সঙ্গে এক্সসি গেছে, যে কারণে এখানে এক্সি প্লাস এক্সি হয়েছে, এই ক্যারিয়ার হয়ে গেছে। হলো, এই কারণেই এটা অটোজোমাল নয় এবং হল্যান্ড্রিকও নয়, অর্থাৎ ওয়াই ক্রোমোজোম নয়। এবারে প্রশ্ন আসবে যে স্যার এইটা কেন হলো? তাহলে এটা যদি ক্যারিয়ার না হতো, দেখো এইটা কিন্তু সাদা, কালো নয়, তাহলে এটা যদি ক্যারিয়ার না হতো তাহলে এ তো নর্মাল, এর দেখাচ্ছেও নর্মাল এইখানটাতে, তাহলে এই নর্মালের সঙ্গে এর যদি ক্যারিয়ার না হয়, অর্থাৎ এর এক্স ক্রোমোজোমে যদি ওই বর্ণান্ধ জিন বা কালার ব্লাইন্ড জিনটা না থাকে, তাহলে এই পুরুষটা কোনোদিনই অ্যাফেক্টেড হতো না, কেননা ওয়াই ক্রোমোজোম বর্ণান্ধতার জিন বহন করে না। ওকে, এটা এসছে এক্স থেকেই, এবং এই এক্সটাও পেয়েছে ওর মায়ের থেকে, মানে এর থেকে, এবং এ পেয়েছিল সেই এক্সটা ওর বাবার থেকে। অতএব এক্স ক্রোমোজোম দিয়ে এইটা এসছে। তো এইটা যে পেডিগ্রি চার্ট আর কি, এটা যে পেডিগ্রিটা, সেইটা হচ্ছে এক্স ক্রোমোজোমাল ইনহেরিটেন্স, অটোজোমাল কেন নয় এবং ওয়াই ক্রোমোজোমালও কেন হবে না সেটাকে আমি বলে দিলাম, এবং এটা এক্স ক্রোমোজোমাল, সেক্স লিঙ্কড, এটা বোঝা গেল। এবং এইটা হচ্ছে প্রচ্ছন্ন টাইপ, অর্থাৎ রিসেসিভ টাইপ, এক্স ক্রোমোজোমাল রিসেসিভ।
রিসেসিভ কেন? যদি ডমিন্যান্ট হতো তাহলে কিন্তু প্রত্যেকটা জেনারেশনেই প্রকাশ পেত। রিসেসিভ বলেই স্কিপ করছে, এখানে নেই, আবার তারপরে জেনারেশনে আসছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমাদের ধরে বুঝতে হবে যে এইটা কোন ক্রোমোজোমাল, অটোজোমাল না সেক্স ক্রোমোজোমাল, ডমিনেন্ট না রিসেসিভ। তো আশা করি বোঝাতে পারলাম যে এটা কেন অটোজোমাল বা হল্যান্ড্রিক জিন দিয়ে নয়, এক্স ক্রোমোজোমাল, এবং কেন এটা রিসেসিভ। কেননা রিসেসিভ না হলে এর নেই, ওর বাচ্চার হতো না। ওকে, তো এইখানে যেহেতু এ মানে শুধুমাত্র এক্স সি আর ওয়াই এ তো থাকে না, সেই জন্যই হয়েছে। হলো? তো আশা করি তোমাদের আমি পেডিগ্রি চার্টের মাধ্যমে এই বর্ণান্ধতার ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এই ভিডিওটা শেষে এই টোটাল যে ভিডিওটার মানে তার যে পাতাগুলো আছে তার একটা স্লাইড শো এর মতো করে দেওয়া থাকবে, তোমরা সেটাকে পজ করে জুম করে দেখে নিতে পারো, তাহলে লেখাগুলো পরিষ্কার বুঝতে পারবে। ওকে, তো তোমরা দেখলে যে কালার ব্লাইন্ডনেসের যে চার্টটা, তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও যে ওই যে কালার ব্লাইন্ডনেসের চার্টটা আমি প্রথমে দেখালাম, কালার ব্লাইন্ডনেস যে এক্সামিন কি করে করে, সেটাতে তোমরা কোন কোন জিনিসগুলো চিনতে পারছো বা কোন কোন ওয়ার্ড মানে যে সংখ্যাগুলো আছে বা ছবি আছে তাতে কোনগুলো কি চিনতে পেরেছো, একটু আমাকে কমেন্টে লিখে জানিও। ওকে, এটা নিজেদেরও টেস্ট একটা, যে আমরা কালার ব্লাইন্ড না কালার ব্লাইন্ড নয়। আর তারপরে কালার ব্লাইন্ডনেস কেন হয়, কালার ব্লাইন্ডনেসের জিনটা কোন, কালার ব্লাইন্ডনেসের জিন কোন ক্রোমোজোমের কোন আর্মে থাকে, কি ধরনের মানে হোমোজাইগাস বা হেটেরোজাইগাস অবস্থা হলে কি ধরনের ব্যাপারটা আসবে, মানে সে কালার ব্লাইন্ড হবে কি হবে না। তো সেই জিনিসগুলো আমি সব তোমাদের দেখিয়েছি, ক্রসের মাধ্যমেও দেখিয়েছি বিভিন্ন, এবং ক্রসগুলো বিভিন্ন ধরনের হতে পারে। এই জিনিসটা যেটা দেখানো হয়েছে এটা কিন্তু তোমাদের থিওরিতেও আছে, এবং এই সংক্রান্ত প্রবলেম গুলোও কিন্তু অনেক সময় থিওরিতে আসে, কম্পিটিটিভ এক্সামেও আসে। তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো, এবং আলটিমেটলি যেটা দেখা গেল সেটা হচ্ছে যে এই কালার ব্লাইন্ডনেস ব্যাপারটা বিশেষ করে মানে এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, অর্থাৎ লাল সবুজ বর্ণান্ধতা। এই ব্যাপারটা কিন্তু সেক্স লিঙ্কড, অর্থাৎ এক্স ক্রোমোজোমাল রিসেসিভ ক্যারেক্টার, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, চার্টটা বোঝানোর সময়, পেডিগ্রি চার্টটা বোঝানোর সময়তেই আমি একটু বলে দিয়েছিলাম যেটা, যে চার্টটা একটু প্রবলেমেটিক, অনেক ক্ষেত্রে আরো প্রবলেমেটিক চার্ট থাকতে পারে। মানে তোমার অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে যে চার্টটা হয়তো অটোজোমাল বা হল্যান্ড্রিক জিন বোঝাচ্ছে, কিন্তু একটু যদি ভালো করে অ্যানালিসিস করা যায় না, তখন দেখে চার্টটা অন্য জিনিস বোঝাচ্ছে। যেটা কিন্তু এই চার্টটার ক্ষেত্রে একটা ছোট্ট জায়গায় ট্রিক্স ছিল, ওই যে লাস্ট জেনারেশনে যে ছেলেটা এলো, সেই ছেলেটা বর্ণান্ধ কখনোই হতো না যদি না তার মা ক্যারিয়ার হতো। এইখানেই বোঝা যাচ্ছে যে এইটা সেক্স লিঙ্কড। তো এইরকম ট্রিক্স এইটাই এই ছিল ওই ওই পার্টিকুলার চারটার ক্ষেত্রে, কিন্তু এইটাই ট্রিক্স ছিল ওই একটা জায়গায়, ওইটা দেখেই ধরতে হবে। অ্যাপারেন্টলি হট করে কেউ যদি দেখে ওটাকে তিনটে জেনারেশনই ছেলেরা এফেক্টেড বলে হল্যান্ড্রিক জিন করে দেয়, তাহলে কিন্তু পুরো জিনিসটা কাটা। তো এই অ্যানালিসিস গুলো খুব ভালো করে বুঝতে হবে। এটার জন্য যে ফার্স্ট পার্টের যে আমার যে ভিডিওটা আছে আমি সেটা দেখতে আবারও অনুরোধ করবো, কারণ ওটা যদি বুঝতে না পারো এই সমস্ত চার্টগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, অটোজোমাল বা সেক্স লিঙ্কড, ডমিনেন্ট বা রিসেসিভ, সেই জিনিসগুলো কিন্তু বোঝার ক্ষেত্রে খুবই মানে অসুবিধে থেকে যাবে। ওকে, তো এই ছিল আজকের কালার ব্লাইন্ডনেস এর উপর পেডিগ্রি চার্ট, যেটা একটা সেক্স লিঙ্কড রিসেসিভ ক্যারেক্টার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বা আমি বোঝাতে পেরেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা এই ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটাকে অন রেখো, কারণ 11-12 এর আরো যে ভিডিওগুলো আসবে সেগুলো পরপর তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং তোমরা দেখতে পাবে, তাতে তোমাদেরই সুবিধে। প্র্যাকটিক্যাল করার সময় তো তোমরা একবার দেখে গেলে তোমাদের প্র্যাকটিক্যালটা করতে সুবিধা হবে। নট অনলি দ্যাট,
তোমরা যদি পরীক্ষার আগে যদি একবার দেখে নাও তাহলে তোমাদের নার্ভাসনেসও কাজ করবে না, কেননা এইখানে যে কথাগুলো যেগুলো বলা আছে সেইগুলো কিন্তু তোমাদের বোথ থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও কাজে দেবে, ভাইভাতেও কাজে লাগবে, তোমাদের সেখানে নার্ভাসনেস কাজ করবে না। ওকে, তোমাদের বন্ধুদের সঙ্গেও ব্যাপারটাকে শেয়ার করো, তারাও দেখলে উপকৃত হবে এবং তাদেরও নোটিফিকেশন বাটনটা অন রাখতে বলো। আর এই কালার ব্লাইন্ডনেস সংক্রান্ত আমি যা যা বলেছি না, এটা তোমাদের কোনো ছোটটা ভাই বোন বা আত্মীয় স্বজন থাকলে যারা টেনে পড়ে অন্তত তাদের সঙ্গেও শেয়ার করতে পারো, কারণ এখানে কালার ব্লাইন্ডনেস সম্পর্কে কেন কালার ব্লাইন্ডনেসটা হয় ওদের সিলেবাসে আছে ক্লাস 10-এ, তো ডিটেলে বলা আছে পুরো জিনিসটা যে, এবং তাদেরও কালার ব্লাইন্ডনেস ওই টেস্টটা হয়ে যাবে প্রথম 4টা দেখে, যেটা বললাম যে এই ছবিগুলো দেখলেই নিজেরা জানতে পারবে যে তারা কালার ব্লাইন্ড না কালার ব্লাইন্ড নয়। তো সেক্ষেত্রে ওই যে টোটাল ডিটেলে বলা আছে সেটা কিন্তু তাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কাজে লাগবে। ওকে, সেকেন্ডারি যে এক্সাম তার জন্য কাজে লাগবে। তো আশা করি তোমাদের পেডিগ্রি চার্ট সংক্রান্ত সমস্ত ব্যাপারগুলো ভালো করে বোঝাতে পেরেছি। এই সংক্রান্ত তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানিও, আমি চেষ্টা করবো যথাযথভাবে তার উত্তর দেবার। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই থাক, আজকে এখানেই রাখি, পরের দিন আবার অন্য কোনো টপিক নিয়ে আমি উপস্থিত হব। আজকে রাখছি, গুড নাইট, বাই।